প্রতীক্ষার পর রায় পক্ষে এলেও ক্ষতিপূরণ আদায় করতে আবারও তাদের এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। স্বাগত বিরতিহীন সকাল ৯টার ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা এবং আমি রাকিব আহমেদ। আর এবারে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইইউ মিশনের সংলাপ আজ, দিনভর আওয়ামী লীগ বিএনপি সহ বড় 4 দলের সঙ্গে বৈঠক। সৌদি আরবের দাম্মামে ফার্নিচার কারখানায় আগুন, 7 বাংলাদেশি সহ মারা গেছেন 9 জন। যাত্রাবাড়িতে ছাত্রী হেনস্থায় 3 পুলিশ সহ বরখাস্ত 5 জন। সোর্স নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও আরো যা থাকছে: ডেঙ্গুর চরিত্র বদল, শুধু জ্বর নয়, দেখা দিচ্ছে 16টি লক্ষণ, নতুন উপসর্গে বিভ্রান্ত রোগীরা। ঝড় বৃষ্টিতে তিস্তা সহ 16 নদীর পানি বাড়ছে, কুড়িগ্রাম লালমনিরহাটে পানিবন্দী লক্ষাধিক। শিরোনামের পর এবার বিস্তারিত। ইউরোপীয় ইউনিয়নের ঢাকা সফরের ব্যস্ত দিন আজ। কিছুক্ষণ পরই বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠকে বসছে তারা। এরপর বসবে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর সঙ্গে। সকাল 9টায় তাদের বিএনপির সঙ্গে বসার কথা। এতে দলটির নেতৃত্ব দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থাকছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও। আর জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে বসবেন 10টায়। এরপর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাথে বসবেন ইইউ প্রতিনিধিরা। এ বৈঠকটি হবে দুপুর 12টায়। আওয়ামী লীগ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে দুপুর 2:30টায় জামায়াতের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে শেষ হবে আজকের দিনের সংলাপ। জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ও রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় শনিবার 16 দিনের সফরে ঢাকায় আসে ইইউ এর এই মিশন। ইইউ এর প্রতিনিধি দলের সাথে বিএনপির বৈঠকের বিষয়ে আরো জানাতে রাজধানীর গুলশান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, বৈঠক কি শুরু হয়েছে কিনা? বিএনপির পক্ষে কারা এসেছেন? গুলশানের বিএনপি চেয়ারপারসনের যে রাজনৈতিক কার্যালয়, তার সামনে আমি আছি। কিছুক্ষণ আগেই ইইউ প্রতিনিধি দলের যে 6 সদস্য বাংলাদেশ সফর করছেন, তারা কিন্তু এখানে এসে পৌঁছেছেন বিএনপির সাথে বৈঠক করার উদ্দেশ্যে। আপনি জানতে চেয়েছেন যে এই বৈঠকে বিএনপির পক্ষ থেকে কারা আছে। এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আছে বিএনপির যে ফরেন অ্যাফেয়ার্স কমিটির নেতৃবৃন্দ, তারা এখানে আছেন। 9টার আগেই কিন্তু এই ইইউ প্রতিনিধি দল এখানে প্রবেশ করেছেন। একটি বিষয় যে 2 সপ্তাহের এই সফরে, ইইউ প্রতিনিধি দলের এই সফর নিয়ে কিন্তু রাজনৈতিক মহল বেশ সরব। আপনি জানেন যে আজই কিন্তু বড় 4টি দলের সাথে তাদের বৈঠক রয়েছে। এরপরে ঠিক 10টায় এই গুলশানেই একটি ভেন্যুতে জাতীয় পার্টির সাথে বৈঠকে বসবে এই প্রতিনিধি দল। আর প্রসঙ্গত একটি বিষয় যে গত জাতীয় নির্বাচন 2018 সালে কিন্তু ইইউ তাদের পক্ষ থেকে কোনো পর্যবেক্ষক বাংলাদেশে পাঠায়নি নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য। এবার কিন্তু এই অগ্রগামী প্রতিনিধি দলের আসার উদ্দেশ্যই হচ্ছে যে আগামী জাতীয় নির্বাচনে তারা প্রতিনিধি পাঠাবে কিনা সেই বিষয়টি মূল্যায়ন করার জন্যই কিন্তু তারা এসছে। সেই বিষয়গুলো নিয়ে কি কিছু জানতে পেরেছেন? বিএনপির সাথে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে? আপনি জানেন এর আগে নির্বাচন কমিশনের সাথে আসলে এগুলো সবই অনুমান সাপেক্ষ বিষয়। আগামী নির্বাচনে বিএনপি যাবে কিনা এবং কোন পরিস্থিতি হলে তারা যাবে এবং সংলাপ সহ সামগ্রিক বিষয়ে আলোচনায় স্থান পাবে, সেটি আসলে আমরা সবাই অনুমান করতে পারছি এবং এই বিষয়টি গণমাধ্যমেও আলোচিত হচ্ছে। তবে নির্দিষ্ট করে বললে যে আজকে কি আলোচনা হবে সেটি কিন্তু আসলে আমরা সেভাবে বলতে পারি না।
বৈঠকের পরেই কিন্তু আসলে জানা যাবে যে আসলে কি আলোচনা হয়েছে, এবং আশা করছি বিএনপির পক্ষ থেকেও সেটি গণমাধ্যমকে জানানো হবে। সেই সাথে ইউ প্রতিনিধি দল যদি গণমাধ্যমের সাথে কথা বলে তাহলে আমরা বিষয়টি পরিষ্কার হতে পারবো। আর যেটি বলছিলাম যে এই 6 সদস্যের বাংলাদেশ সফর নিয়ে রাজনৈতিক মহল বেশ সরব, বিভিন্ন পক্ষের সাথে তারা বসবে। এখানে কিন্তু সুশীল সমাজ আছে এবং গণমাধ্যম কর্মীদের সাথেও তাদের বসার কথা আছে, এবং এই প্রতিনিধি দলটির কিন্তু এই মাসেরই 23 জুলাই ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। সবকিছু মিলে এই দীর্ঘ 2 সপ্তাহের যে সফর সেটি কিন্তু আসলে বেশ আলোচনার জন্ম দিয়েছে সব মহলে। এখন পর্যন্ত এই ছিল সব শেষ। এখান থেকে গুলশান থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনকে সমর্থন দেয়াই যুক্তরাষ্ট্রের লক্ষ্য বলে জানিয়েছেন দেশটির বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জিয়া। শুক্রবার ঢাকা ছাড়ার আগে ইউএনবিকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানান তিনি। এ সময় রাজনৈতিক দলগুলোকে সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ গণতান্ত্রিক ধারার সমর্থন করতে আহ্বান জানান তিনি। পাশাপাশি দেন বাংলাদেশের জনগণকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দেওয়ার পরামর্শ। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলেও মনে করেন তিনি। এছাড়াও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জনে একযোগে কাজ করার ওপরও জোর দেন আজরা জিয়া। আগামী নির্বাচনের আগে সংলাপ চাইলে তা করতে হবে নির্বাচন কমিশনের মাধ্যমে। শুক্রবার দুপুরে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন আয়োজিত সিএস ব্রিজ প্রোগ্রাম শেষে এসব কথা বলেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তথ্যমন্ত্রী বলেন, সংলাপ নির্বাচন কমিশনের সাথে হতে পারে। বিএনপি চাইলে নির্বাচন কমিশনের কাছে যেতে পারে এবং তাদের বক্তব্য তুলে ধরতে পারে। নির্বাচন কমিশন যদি আওয়ামী লীগকে ডাকে তাহলে আওয়ামী লীগও সংলাপে অংশ নেবে বলে জানান তিনি। নির্বাচন আয়োজক প্রতিষ্ঠান হচ্ছে নির্বাচন কমিশন। সুতরাং নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যদি কোনো কথাবার্তা বলতে হয় সেটি নির্বাচন কমিশনের সাথে বলতে হবে। তারা নির্বাচন কমিশনের কাছে যেতে পারে, তাদের বক্তব্য তুলে ধরতে পারে। নির্বাচন কমিশন যদি আমাদের ডাকে, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে বলে আবারও জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার বিকেলে ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। কাদের বলেন, এখন থেকে সব সমাবেশের নাম হবে শান্তি ও উন্নয়ন সমাবেশ, তবে দলের ভিতর শৃঙ্খলা দরকার বলেও জানান তিনি। ওবায়দুল কাদের জানান, জেলা পর্যায়ে প্রধানমন্ত্রী নিজেই যাবেন। এ সময় বিএনপির অবনতি হয়েছে উল্লেখ করে কাদের বলেন, তাদের কর্মীরা হতাশ, বিএনপি তাদের শক্তি দেখাতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। ইউরোপীয় ইউনিয়ন শান্তিপূর্ণ নির্বাচন চায় জানিয়ে কাদের বলেন, তারা নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না। আমরা সংবিধান সম্মতভাবে আমরা নির্বাচন করি। আমাদের এখানে একটা স্বাধীন নির্বাচন কমিশন আছে, সেই কমিশন ইলেকশন কন্ডাক্ট করবে, সরকার ফ্যাসিলিটেট করবে। সব দেশে, সব গণতান্ত্রিক দেশেরই নিয়ম, বাংলাদেশেও তার ব্যতিক্রম হবে না। গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটাতেই হরতাল অবরোধ দেয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়াম মাঠে পদযাত্রা পূর্ব সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গত কয়েক বছর ধরে বিএনপি মিছিল, সভা সমাবেশ করলেও হরতাল অবরোধ করেনি। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনগণকে সাথে নিয়ে সরকারকে ক্ষমতা থেকে সরানো হবে বলেও জানান তিনি। আওয়ামী লীগের অধীনে বিএনপি নির্বাচনে অংশ নেবে না জানিয়ে মির্জা ফখরুল আরও বলেন, গত নির্বাচনের মতো তারা আর ধোঁকা খেতে রাজি নন। সমাবেশ শেষে পদযাত্রাটি বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর দিকে অগ্রসর হয়ে নোয়াখালী গেইটে গিয়ে শেষ হয়। হরতাল দেয়নি, তাই না? আমরা অবরোধ করিনি, কারণ আমরা এখন মনে করছি যে আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারকে ফেলে দিব। কুমিল্লার লাকসামে বিএনপির একটি গাড়ি বহরে হামলার অন্তত 20 জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ভাঙচুর করা হয়েছে কয়েকটি মাইক্রোবাস। শুক্রবার দুপুরে লাকসাম বাইপাস ও জংশন এলাকায় এ ঘটনা ঘটে। নোয়াখালীতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিল কুমিল্লার নেতাকর্মীরা। লাকসাম বাইপাস অতিক্রম করার সময় তাদের গাড়ি বহরে হামলা হয়। বিএনপির অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা করেছে। আহতরা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সৌদি আরবের আল হাসা জেলায় ফার্নিচারের কারখানায় আগুনে 7 বাংলাদেশি সহ অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 2 জন। স্থানীয় সময় শুক্রবার বিকেল 4টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসীদের মধ্যে 3 জনের বাড়ি নাটোর এবং 1 জনের বাড়ি রাজশাহী, তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি। আল মানসুরা শিল্প এলাকার এই কারখানাটিতে থাকা কাঠের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ভেতরে আটকা পড়েন বেশ কয়েকজন শ্রমিক। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। হতাহতদের নেওয়া হয় হাসপাতালে। নিহতদের মধ্যে ভারতের একজন নাগরিক রয়েছেন বলেও জানা গেছে। সোর্স নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এখন থেকে এক্ষেত্রে 3 দফা যাচাই বাছাই করতে হবে। সম্প্রতি যাত্রাবাড়িতে এক ছাত্রীর কাছ থেকে চাঁদা আদায়ের ঘটনায় নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত। সে ঘটনায় এক কর্মকর্তা সহ 3 জনকে বরখাস্ত করেছে পুলিশ। 13ই মে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষে বন্ধুকে নিয়ে বাড়ি ফিরছিলেন এক ছাত্রী। এ সময় পুলিশের চাঁদাবাজির শিকার হন তিনি। সায়দাবাদ জনপদ মোড় এলাকায় যাত্রাবাড়ি থানার টহলরত পুলিশ সদস্যরা তার কাছ থেকে সোর্সের মাধ্যমে টাকা আদায় করে। এই ঘটনায় জড়িত পুলিশের এসআই সরওয়ার হোসেন, কনস্টেবল মোহাম্মদ আলী, ড্রাইভার আনোয়ার হোসেন, সাথে ছিল ব্যাটালিয়ন আনসার সদস্য মিরাজ ও বিল্লাল হোসেন। এই ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। এখানে 2 জন আনসারের সদস্য ছিল, তাদেরকে তাদের মাতৃ ইউনিটে ফেরত পাঠানো হয়েছে। পুলিশের যে 3 জন আছে তাদেরকে কিন্তু আমাদের সাময়িক বরখাস্ত করা আছে। এটির জন্য বিভাগীয় ব্যবস্থার মুখোমুখি হতে হবে এবং আমরা আশা করি যে পরবর্তীতে আমাদের কোনো সহকর্মী পেশাদারিত্ব থেকে বিচ্যুত হবে না। তদন্ত কমিটি বলছে, ঘটনায় জড়িত পুলিশের সোর্স জলিল, তাকে শরীয়তপুর থেকে গ্রেফতার করে পুলিশ। সে শরীয়তপুরে লুকানো অবস্থায় ছিল। আমরা যে কোনোভাবে হোক, তথ্য প্রযুক্তির মাধ্যমে হোক, যে কোনোভাবে হোক, আমরা তাদেরকে কিন্তু তাকে এখানে ধরে নিয়ে আসা হয়েছে এবং তাকে এটির মুখোমুখি আইনের মুখোমুখি করা হয়েছে। এই ঘটনার পর পুলিশের সোর্স রাখার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে ডিএমপি। তাদের অতীত বর্তমান নিয়ে তথ্য যাচাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। সোর্সের যে তথ্য থাকবে সেই তথ্য আমরা একাধিক মাধ্যমে ভেরিফাই করব এবং যাতে তাদের তথ্য দ্বারা কোনো পুলিশ বিভ্রান্ত না হয় বা কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেদিকটা আমরা সর্বোচ্চভাবে সতর্ক রয়েছি। গণমাধ্যমে আসা পুলিশের শৃঙ্খলা সংক্রান্ত সংবাদ পর্যালোচনা করে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ঊর্ধ্বতন কর্মকর্তারা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরে ছাত্রলীগ ও যুবলীগ নেতা হত্যার 2 মাসেও ধরা পড়েননি প্রধান আসামি আবুল কাশেম জিহাদি। উল্টো নিহতদের স্বজনদের মুঠোফোনে মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এমনকি চাঁদা চেয়ে স্থানীয় ব্যবসায়ীদের হয়রানি করছেন জিহাদি। তবে পুলিশের দাবি, তাকে ধরতে অভিযান চলছে। লক্ষ্মীপুরে চাঞ্চল্যকর জোড়াখুনের 2 মাস পার হলেও ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি আবুল কাশেম জিহাদি। এতদিনেও কেন তাকে ধরা যাচ্ছে না, এমন প্রশ্ন নিহতদের পরিবারের। বাদীপক্ষের অভিযোগ, মামলা তুলে নেয়ার পাশাপাশি সাক্ষীদের নানাভাবে হুমকি দিচ্ছেন জিহাদি ও তার লোকজন। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। হোয়াটসঅ্যাপ নম্বরে সর্বপ্রথম মনে হয় আমাকে দেওয়া হয়েছে যে আমি এই বিষয়টা নিয়ে সামনে আর না যাই। অনেক হুমকি ধমকি দিচ্ছেন ফোন করে, সরাসরি ফোনে করে এবং ভয়েসে। এখন এটা নিয়ে আমাদের এলাকার সাধারণ মানুষ আবার আতঙ্কিত হয়ে উঠেছেন। শুধু তাই নয়, স্থানীয় ব্যবসায়ীদের কাছে ফোন করে 10 লাখ থেকে 30 লাখ টাকা পর্যন্ত চাঁদা দাবি করছেন আবুল কাশেম জিহাদি। ব্যবসায়ীদের অভিযোগ, পাওনা টাকা আদায়ের নামে কৌশলে চাঁদা চাইছেন তিনি। আমার টাকা আমাকে দিতে হইব, তুমি দোয়ান্তন বাসা যাইতে কতক্ষণ লাগে এটা হিসেব করে আমার টাকাটা তাড়াতাড়ি করে আমাকে পোষাও। তোমার এই ধন সম্পদ কে খাইব? 23 লক্ষ টাকা তো মনে করো ওনার মতো লোক আমার কাছে কিভাবে পাইব? আমি মনে করি একজন ব্যবসায়ী, উনি আমাকে কি জন্য টাকা দাঁত দিব?
এদিকে অপরাধীর কোনো দল নেই উল্লেখ করে স্থানীয় সংসদ সদস্য বলছেন, অপরাধ করে কেউ পার পাবে না। হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আমরা প্রত্যেককেই বিচার চাই এবং তাকে বিচার আওতায় আনার জন্য আমাদের দলের পক্ষ থেকে যে ভূমিকা রাখা দরকার আমরা সেটা করি। জিহাদির বিরুদ্ধে চাঁদাবাজি ও মামলা তুলে নেয়ার হুমকির অভিযোগ তদন্ত করা হচ্ছে জানিয়ে পুলিশ সুপার জানালেন, তাকে ধরতে অভিযান চলছে। সে একটা ভয়েস রেকর্ড করে সে তার ছেলে থাকে রোমানিয়া, সেখানে পাঠাচ্ছে এবং রোমানিয়া থেকে সেটি আবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসছে। আমরা তার এই সব কিছু তদন্ত করছি, খুঁজে দেখছি এবং অচিরেই আমরা মনে হয় তাকে ধরতে সক্ষম হব। গেল 25 এপ্রিল রাতে লক্ষ্মীপুর সদরের পোদ্দার বাজারে যুবলীগ নেতা আবদুল্লাহ আল নোমান এবং ছাত্রলীগ নেতা রাকিব ইমামকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় জিহাদিকে প্রধান আসামি করে 33 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার 19 আসামি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিচার চাইতে শ্রমিকদের যেতে হয় শ্রম আদালতে, তবে সে আদালতই এখন হয়রানির কারণ। দীর্ঘ প্রতীক্ষার পর রায় পক্ষে এলেও ক্ষতিপূরণ আদায়ে আবারও করতে হয় ফৌজদারি মামলা। এতে ন্যূনতম অর্থের জন্য আইনি লড়াই হয়ে দাঁড়ায় শ্রমিক বঞ্চনার কারণ। আশুলিয়ার কেটি এমব্রয়ডারিতে 2008 সাল থেকে কাজ করছিলেন মোহাম্মদ লিটন। 2020-এ করোনার সময় চাকরি যায় তার। পরে 1,79,000 টাকা পাওনা বুঝে পেতে শ্রম আদালতে যান তিনি। তবে গত 3 বছরে শুনানিতে না এলেও 27 জুন রায়ের দিন আইনজীবী নিয়োগ দিয়ে শুনানির জন্য সময় নেয় মালিকপক্ষ। 2008 সাল থেকে চাকরি করি কেটি এমব্রয়ডারি বিডি লিমিটেডে, কিন্তু এতদিন হয়ে গেছে চাকরি আমার ছিল, কিন্তু করোনার কারণে চাকরি আমার চলে গেছে। গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের অভিযোগ, বছরের পর বছর মামলা নিষ্পত্তির অপেক্ষায় থাকতে হয় শ্রমিকদের। দেরিতে শুনানি, মালিকদের অনুপস্থিতি ও বারবার সময়ে আবেদনে বাড়ে ভোগান্তি। এই অবস্থায় শ্রম আইন সংশোধন, মন্ত্রণালয়ের তদারকি ও পেশকারদের দুর্নীতি বন্ধে সিন্ডিকেট ভাঙার দাবি তাদের। অনিয়ম বলতে যা যা বোঝায় সমস্ত অনিয়মের পুঞ্জীভূত জায়গা হচ্ছে লেবার কোর্ট। লেবার কোর্টে গিয়ে দেখা যাবে যিনি বিচারক, তিনি কোনো কোর্টের বিচারক 12টার সময় আসতেছেন, আবার কেউ কেউ দুপুরের লাঞ্চ 1টার সময় সাইরা তারপরে তিনি লেবার কোর্টে আসতেছেন। তার মানে বিচারক না আসলে কিন্তু কোর্ট বসতে পারতেছে না। আর শ্রম আদালত আইনজীবী সমিতির দাবি, উন্মুক্ত আদালতে মামলার রায় না দেয়ায় ঝুলে আছে অনেক মামলা। বিগত সময় যারা ছিলেন, জসেফ ছিলেন, তারা বহু মামলা জাজমেন্ট দিয়ে যায় নাই, পেন্ডিং আছে। আমরা আশা করব যে আপনাদের জন্য পিরিয়ডে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, এই বিচারপতি মানুষজন ক্ষতিগ্রস্ত না হয়, দ্রুত যেন মামলা নিষ্পত্তির জাজমেন্ট দেওয়া হয়। আমরা বলেছি, তারা সেটা অঙ্গীকার করছে, বলেছে যে ঠিক আছে আমরা দ্রুতই মামলা নিষ্পত্তি করব, জাজমেন্ট দিয়ে দেবো। দেশে 13টি শ্রম আদালতে মামলা 24,000-এর বেশি। তবে পোশাক কারখানা বেশি থাকায় ঢাকার 3 আদালতে মামলার চাপ, জট দুটোই বেশি। এই অবস্থায় গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লায় নতুন আদালত হওয়ায় পরিস্থিতির উন্নতির আশা সংশ্লিষ্টদের। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বদলে গেছে ডেঙ্গু ভাইরাসের চরিত্র। শুধু জ্বর নয়, ডেঙ্গু এবার এসেছে 16টি লক্ষণ উপসর্গ নিয়ে। জ্বর ছাড়াও বেশি দেখা দিচ্ছে বমি, ডায়রিয়া, পেট ব্যথা ও নিউমোনিয়ার লক্ষণ। অচেনা উপসর্গের কারণে বিভ্রান্ত হচ্ছেন রোগীরা, দেখা দিচ্ছে জটিলতা। বিপদ এড়াতে শরীরে অস্বস্তি দেখা দিলেই ডেঙ্গু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। কোলন ক্যান্সারে আক্রান্ত সাইফুল ইসলাম। অস্ত্রোপচারের পর দেখা দেয় কিছু অস্বাভাবিক উপসর্গ। পরে রক্ত পরীক্ষায় শনাক্ত হয় ডেঙ্গু। ক্যান্সার ইনস্টিটিউট থেকে নেওয়া হয় মুগদা হাসপাতালে। গত সপ্তাহে তীব্র মাথা ব্যথা হয় মোহাম্মদ হাফিজের। দোকান থেকে ওষুধ কিনে খেয়ে কাজ না হওয়ায় যান চিকিৎসকের কাছে, তারও ধরা পড়ে ডেঙ্গু। এই দুজনের মতো মুগদা হাসপাতালে অনেকেই আছেন যাদের জ্বর নেই, নানা উপসর্গ নিয়ে ধরা পড়েছে ডেঙ্গু ভাইরাস। মাথা ব্যথা করে, পা ব্যথা করে, পেট ব্যথা করে, বমি আসে। বমি আসলে আর ভালো লাগে না। সবচেয়ে বেশি সমস্যা ছিল এই মাথা, এই দুইটা পেন, এই দুইটা ব্যথা হলে আর কোনো দিকে দিন দুনিয়া খেয়াল থাকতো না। মনে হইতো যে এখনই মনে করেন কবর ফিরা নিজে ঢুকে দিয়ে শান্তি নেই। এক সময় ডেঙ্গুকে বলা হতো হাড় ভাঙা জ্বর, কিন্তু এখন শুধু জ্বর নয়, 16টি লক্ষণের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে ডেঙ্গু।
এর মধ্যে জ্বর, বমি, ডায়রিয়া, পেটে ও বুকে পানি জমার লক্ষণ বেশি। এছাড়া মাথা ও গলাসহ বিভিন্ন জায়গায় ব্যথা, ফুসকুড়ি, মাড়ি থেকে রক্তপাত ও হঠাৎ প্রেশার কমে যাচ্ছে অনেক রোগীর। অতিরিক্ত দুর্বলতা, চোখে ব্যথা, খিঁচুনি, নিউমোনিয়াও দেখা যাচ্ছে অনেকের। এবারে উপসর্গগুলো মিশ্র, যেটা আমাদের রোগীদেরকে কনফিউশনে ফেলে দিচ্ছে। মানে উপসর্গ দেখে তারা অনেক সময় বোঝার চেষ্টা করছে ডেঙ্গু কি ডেঙ্গু না। আমাদের অনুরোধ রূপে বোঝার কোনো দরকার নেই, যেহেতু একটি ডেঙ্গুর মনসুন, যে কোনো অস্বাভাবিক শরীরের প্রতিক্রিয়া বা উপসর্গই আপনি দ্রুত চিকিৎসকের কাছে যাবেন, এনএসএমটি করে নিশ্চিত হবে যে আপনি ডেঙ্গু আক্রান্ত নন। এর আগে কোনো রকমভাবে নিজেকে ঝুঁকিতে রাখার কোনো সুযোগ নেই। জ্বর ছাড়া অন্য লক্ষণগুলোকে অনেকেই ডেঙ্গুর উপসর্গ মনে করেন না, তাই রোগ নির্ণয় ও চিকিৎসা শুরু করতে দেরি হয়। আমরা যেমন নিজেদের বাঁচার জন্য চেষ্টা করি, ভাইরাসও তো সে বাঁচার জন্য ওর ধরন, ওর লক্ষণ চেঞ্জ করছে। আমি জনগণকে বলবো যে তারা আগে যেটা জানতেন তার বাইরেও এই নতুন সমস্যা হতে পারে, এইটাও কিন্তু ডেঙ্গুর লক্ষণ। যদি কেউ ডায়রিয়া হয় তাহলে এটা ভাববেন না যে আমার ডায়রিয়া হয়েছে, হাসপাতালে মানে ডেঙ্গুর টেস্ট করার দরকার কি। ডেঙ্গুতে ডায়রিয়া এখন ফার্স্ট প্রেজেন্টেশন হচ্ছে। 23 বছরের মধ্যে এবার ডেঙ্গুতে জটিলতা ও মৃত্যুহার বেশি, তাই শরীরে কোনো অস্বস্তি দেখা দিচ্ছে কিনা সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহী মহানগরীর 5টি ওয়ার্ডের বিভিন্ন স্থাপনায় মিলেছে এডিস মশার লার্ভা। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই তা নিয়ন্ত্রণ রাখতে কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। এদিকে আক্রান্তদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গঠন করা হয়েছে আলাদা ডেঙ্গু ইউনিট। গত সপ্তাহে রাজশাহী নগরীর 5টি ওয়ার্ডের 75টি স্থাপনায় নমুনা সংগ্রহ করা হয়। গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষার পর 28টিতেই মেলে এডিসের লার্ভা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে কোনো অঞ্চলে মশার ঘনত্ব 20% বেশি হলে সে অঞ্চলকে ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ ধরা হয়। রাজশাহীতে এর পরিমাণ 46.67% হওয়ায় নগরীকে অধিক ঝুঁকিপূর্ণ বলছে স্বাস্থ্য বিভাগ। কনস্ট্রাকশন, আন্ডার কনস্ট্রাকশন, সে কারণে পানি জমে আছে, সেগুলো তো দেখা হয়েছে। তো এই 75টা যা হাউস হোল্ড তার মধ্যে আমরা পাইলাম হলো 28টাতে। হ্যাঁ, 28টাতে, তার মানে হলো 38% হাউস হোল্ড এই লার্ভা আছে। ডেঙ্গু ভয়াবহ হওয়ার আগেই পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। উই আর হ্যাভিং অল দ্য ফ্যাসিলিটি হিয়ার। আমাদের এখানে একটা ব্লাড ট্রান্সফিউশন ডিপার্টমেন্ট এখানে আছে, তো ওখানে আমাদের প্লাটিলেট যদি কারোর দরকার হয় আমরা সেল সেপারেটরের মাধ্যমে প্লাটিলেট আমরা তা দিতে পারবো। আমরা রেডি আছে, আমাদের সব ধরনের ফ্যাসিলিটি আছে। নগরীকে ঝুঁকিমুক্ত রাখতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছে সিটি কর্পোরেশন। এই রিপোর্টটি আমি পেয়েছি, এটি আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যারের সাথে আমি আলোচনা করব। এখান থেকে যে নির্দেশনাগুলো এসছে সেটি সম্পর্কে আলোচনা করব, করে আরও কী কী পদক্ষেপ নেওয়া যায় আমরা অবশ্যই চেষ্টা করব। গেল 1 মাসে রাজশাহী মেডিকেলে চিকিৎসা নিয়েছেন 53 জন, এদের মধ্যে মারা গেছেন 1 জন। চিকিৎসাধীন আছেন 15 ডেঙ্গু রোগী। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। উজানের ঢল ও বৃষ্টিতে তিস্তা, ধরলা, দুধকুমার সহ 16টি নদ নদীর পানির বৃদ্ধি অব্যাহত রয়েছে। কুড়িগ্রাম ও লালমনিরহাটে পানিবন্দী লক্ষাধিক মানুষ। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, সকালে কুড়িগ্রামের ধরলা 22 ও দুধকুমারের পানি বিপদসীমার 42 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 30,000 মানুষ। অনেক জায়গায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি সংকট। লালমনিরহাটে তিস্তার নদীর পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারাজের 44টি গেট খুলে রাখা হয়েছে। পানিবন্দী প্রায় 22,000 পরিবার। তলিয়ে গেছে আমনের বীজতলা সহ বিভিন্ন আবাদি ফসল। বারবার বন্যা হয়, নদীর পর বাড়ি, খাওয়া নাই, দেওয়া নাই, ওখানে নদীর পর থেকেই পড়ি। কদিন আগের মধ্যে আসি পানি খুব হয়েছিল, হ্যাঁ আবার শুকিয়ে গেছে, আবার যে আজকে থেকে সেই পানি বললাম আবার শুরু হয়েছে। বাড়ি এখানে খুব অসুবিধে, মনে করো রাস্তা পথে সুবিধা। নদ নদীতে পানি বৃদ্ধির বিষয়ে আরো জানাতে কুড়িগ্রাম ও লালমনিরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমেই কুড়িগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল খালেক। কুড়িগ্রামের ধরলা ও দুধকুমারের পানি আরো বৃদ্ধি পেয়ে পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে কিনা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় পানিবন্দী মানুষদের সহায়তায় কি প্রস্তুতি নেওয়া হয়েছে? গতকাল রাত থেকে আসলে ধরলা, তিস্তা এবং দুধকুমার
তিনটি নদ নদীর পানি সামান্য কিছু কমতে শুরু করেছে, তবে এখনো কিন্তু বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ধরলা এবং দুধকুমারের পানি। আর পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি যে আগামী 17 জুলাই পর্যন্ত এই পানি বৃদ্ধি অব্যাহত থাকবে, বিশেষ করে ব্রহ্মপুত্র নদে পানি বাড়বে এবং সেক্ষেত্রে চিলমারি পয়েন্টে পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। তো এরই মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে চর এলাকার যে নিচু এলাকার সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে এবং অধিকাংশ ঘরবাড়িতে কিন্তু পানি উঠেছে এবং ফসলের ক্ষেতগুলো কিন্তু তলিয়েছে আপনি দেখতে পাচ্ছেন। পাশাপাশি যে বিশুদ্ধ পানির যে সংকট সেটি কিন্তু প্রকট হয়ে উঠেছে এবং টয়লেটগুলো ডুবে গেছে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা বলা যায় যে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। নৌকা এবং কলাগাছের ভেলা ছাড়া আসলে যাতায়াত করার এই মুহূর্তে কোনো মাধ্যম নেই। আর আপনি যেটি বলছিলেন যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সীমিত পরিসরে ত্রাণ সহায়তার কার্যক্রম শুরু হয়েছে এবং গতকাল কিন্তু 800 প্যাকেট খাবার বিভিন্ন এলাকায় বিতরণ করা হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে এবং আরও তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ত্রাণ চেয়েছেন, যেটি প্রয়োজন সেই ত্রাণ সহায়তা সবগুলো মানুষকেই দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত কিন্তু সরকারিভাবে কোনো তালিকা তৈরির কাজ শেষ হয়নি। গত পরশু থেকে তালিকা উন্নয়নের কথা বলা হলে এখন পর্যন্ত আমাদের হাতে কিন্তু সঠিক কোনো পরিসংখ্যান আসছে না। তো আমরা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জনপ্রতিনিধি সহ বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে যেটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত প্রায় 30,000 মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। পাশাপাশি কিন্তু বিভিন্ন এলাকায় নদ নদীর ভাঙনও প্রকট হয়ে উঠেছে এবং অনেকে কিন্তু টিকতে না পারে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন। আর যাদের ঘরবাড়িতে পানি উঠেছে তারা কিন্তু এরই মধ্যে বাঁধ এবং রাস্তার উপর আশ্রয় নিয়ে আছেন। খালেক, আপনি আমাদের সাথেই থাকুন। এবার লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, লালমনিরহাটেও পানি বৃদ্ধি পাচ্ছে কিনা, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি জানাবেন? হ্যাঁ, আপনারা জানেন যে গত 3 দিন ধরে লালমনিরহাটের তিস্তা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আজকে সকাল থেকে তিস্তা নদীর পানি বিপদ সীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ধলা নদীর পানি বিপদ সীমার 5 সেন্টিমিটার নিচে রয়েছে এবং গত 3 দিন ধরে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু জেলার আমাদের লালমনিরহাট জেলার 5টি উপজেলার লালমনিরহাট সদর, আদিতমারি, কালীগঞ্জ, হাতীবান্ধা সহ 5টি উপজেলার প্রায় 22,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতির মুখে পড়েছে এবং জেলার যারা আমাদের তিস্তা এবং ধলা নদীর চরাঞ্চলের যারা মানুষ রয়েছে এবং নদীর তীরবর্তী এলাকায় যারা মানুষ রয়েছে এবং যে সমস্ত বাড়ির যারা বন্যা দুর্গত এলাকাতে পরিবার রয়েছে তাদের মধ্যে ইতিমধ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে। গত 3 দিন ধরে তারা কিন্তু মাঠে কোনো কাজ করতে পারতেছে না এবং অনেকেই রাস্তাঘাট ডুবে যাওয়ার কারণে অনেকেই ঘর থেকে বেরোতে পারতেছে না, অনেকেই আবার উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসন এই সমস্ত পরিবার বন্যা ক্ষতিগ্রস্ত বা বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য 110 মেট্রিক টন জিয়ার চাল বরাদ্দ করা হয়েছে, যেটা সামান্য, এবং 4 লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। ইতিমধ্যে এই সমস্ত টাকা এবং জিয়ার চাল বিতরণের কাজ শুরু করেছে জনপ্রতিনিধিরা এবং পানি উন্নয়ন যেটা বলতেছে যে জেলার যেহেতু আমাদের একটা সীমান্তবর্তী জেলা এবং এই সীমান্তবর্তী জেলা ধরলা এবং তিস্তা নদীর বেশ কিছু বাঁধ রয়েছে। এই বন্যার কারণে যদি বাঁধের কোনো ক্ষয়ক্ষতি না হয় এই জন্য উনি পানি উন্নয়ন বোর্ড জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েছেন যাতে বন্যায় যদি বাঁধ ভেঙে না যায় এবং কোন রাস্তাঘাট ভেঙে না যায়, সেই কারণে তারা ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ বালুর বস্তা মজুদ রেখেছে এবং তারা বাঁধ যেটা বন্যা নিয়ন্ত্রণ করা যায় এবং করা যায় সেই কারণে স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছে তাদেরকে সতর্ক অবস্থায় রেখেছে। এবং কৃষি বিভাগ যেটা বলতেছে যেহেতু গত 3 দিন ধরে বন্যা লালমনিরহাটে দেখা দিয়েছে, এতে কিন্তু পানি আবাদি ফসলের সেরকম ক্ষতি না হলেও কিন্তু রোপা আমনের যে বীজতলা যারা কৃষকরা যারা বীজতলা রোপণ করেছিল এই চলতি মৌসুমে যারা তারা কিন্তু কুড়িগ্রাম ও লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। মৌসুমী বায়ু সক্রিয় হয় সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, এজন্য 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সাথে সারা দেশে বৃষ্টি বেড়ে তাপমাত্রা কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকালে আবহাওয়া বিভাগ জানিয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। শুক্রবার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 144 মিলিমিটার বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, হাতিয়া, টেকনাফ, বান্দরবান, সিলেট, সৈয়দপুরে 50 মিলিমিটারের বেশি এবং ঢাকায় বৃষ্টি হয়েছে 1 মিলিমিটার।
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত এশিয়া। এতে ভারত, চীন, জাপান সহ বেশ কয়েকটি দেশে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। ভারতে এরই মধ্যে 145 জনের মৃত্যু হয়েছে। কয়েকটি রাজ্যে জারি করা হয়েছে সতর্কতা। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চীন, জাপান, দক্ষিণ কোরিয়ার দুর্গত এলাকা থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে হচ্ছে বাসিন্দাদের। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। যাচ্ছি পরের প্রসঙ্গে। ভারী যানবাহন চলাচলে ঝুঁকির মুখে পড়েছে রংপুরের মহিপুরে শেখ হাসিনা তিস্তা সেতু। স্থানীয়রা বলছেন, নির্দেশনা না মেনে প্রতিদিনই পাথর বোঝাই 70 থেকে 80 টনের ট্রাক চলাচল করছে। ফলে পিলারের কিছু অংশে দেখা দিয়েছে ফাটল। ভারী যান চলাচল বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। রংপুর লালমনিরহাট আঞ্চলিক সড়কের মহিপুরে তিস্তা নদীর ওপর শেখ হাসিনা তিস্তা সেতুটি 2018 সালের এপ্রিলে চলাচলের জন্য খুলে দেওয়া হয়। কয়েক মাস পরে ঝুঁকি বিবেচনায় বন্ধ করে দেওয়া হয় ভারী যান চলাচল। এবছরের ফেব্রুয়ারিতে আবার বাস চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেতুটি। তবে এরপর থেকে বাসের পাশাপাশি প্রতিদিন অসংখ্য ট্রাকও সেতু দিয়ে চলাচল করছে। বুড়িমারি স্থলবন্দর থেকে পাথর বোঝাই ট্রাক দেশের বিভিন্ন এলাকায় যাতায়াত করায় ঝুঁকির মুখে সেতুটি, বলছেন স্থানীয়রা। পাথরের গাড়ি, তারপরে তোমার এই ফলের গাড়ি অনেক চলে এদিকে। হ্যাঁ, এই ব্রিজে আমাদের কাম হালকা। 40-45 টন 50 টন এরকম মাল নিয়ে যাওয়ার পর আস্তরাও মনে ধসি পড়ে গেছে দুই সাইড দিয়ে। এইগুলো গাড়ি চলায় এদিক দিয়ে ঠিক না। যদি নর্মাল যদি বাস চলতো তাহলে মনে কর যে লোকজনেরও সুবিধা হইতো, ব্রিজের সুবিধা হইতো। সেতু দিয়ে ভারী যান চলাচল বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে জানান জেলা প্রশাসক। এই ব্রিজটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, আমাদের ফার্দার যাতে ঝুঁকিতে না পড়ে, এবং আমি এলজিডি যেহেতু ব্রিজ এক্সটেনের সাথে কথা বলেছি যাতে আমাদের এই ব্রিজের উপর দিয়ে ওভারলোডেড কোনো গাড়ি চলাচল না করে। 121 কোটি টাকা ব্যয়ে তিস্তা নদীর ওপর 850 মিটার দৈর্ঘ্যের এই সেতুটি পুরো বিভাগে যান চলাচলের অন্যতম রুট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাভারে ট্যানারি স্থানান্তরে শুধু দূষণের স্থান পরিবর্তন হয়েছে। বুড়িগঙ্গার বদলে এখন ঢুকছে ধলেশ্বরী। চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি ত্রুটিপূর্ণ হয় ক্রোমিয়ামের মতো ক্যান্সারের জন্য দায়ী রাসায়নিক মিশছে পানিতে। দূষণ থেকে এখনই নিস্তার মেলার সম্ভাবনা দেখছেন না সিইটিপির ব্যবস্থাপনা পরিচালক। আর ব্যবসায়ীরা বলছেন, পরিবেশ ছাড়পত্রের অভাবে হাতছাড়া হচ্ছে বিপুল বৈদেশিক মুদ্রা। সাভারে 199 একরের এই চামড়া শিল্প নগরীতে ট্যানারি স্থানান্তর হয় 2017 সালে। সরকারের এই সিদ্ধান্তে রাজধানীর হাজারীবাগ আর বুড়িগঙ্গা নদী দূষণ থেকে বাঁচলেও ভালো নেই ধলেশ্বরী। এ যেন নদী দূষণের জায়গা বদল ছাড়া আর কিছু নয়। প্রকল্পটির বর্জ্য শোধনাগারে ত্রুটি থাকায় রাসায়নিক মিশ্রিত পানি মিশছে ধলেশ্বরীতে। এ নদীতে মিলছে ক্রোমিয়াম, বিভিন্ন জৈব রাসায়নিক সহ 11টি ক্ষতিকর উপাদান। এছাড়া পানিতে লবণ এবং ক্ষারের পরিমাণও জীববৈচিত্র্যের জন্য হুমকি। এসব কারণে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র মিলছে না ট্যানারিগুলোর। শুরু থেকেই আমরা যখন এখানে স্থাপনা করাতে ভীষণ গ্যাপ ছিল আমাদের, মানে কিছু ইনফ্রাস্ট্রাকচারের গ্যাপ ছিল, আমাদের কিছু সেটআপের গ্যাপ ছিল। পাশাপাশি আমাদের ক্রোম রিকভারির এটা আমাদের তখন ছিল না। তো এই জন্য আমাদের সলিডেশে আসলে কোনো কাজ আমরা করতেই পারছি না। ব্যবসায়ী নেতাদের দাবি সব ঠিক থাকলেও শুধু পরিবেশ দূষণের কারণে চামড়া রপ্তানিতে আন্তর্জাতিক সংগঠন লেদার ওয়ার্কিং গ্রুপ বা LWG সনদ নেই কারখানাগুলোর। এতে রপ্তানিতে পুরো দাম পাওয়া যাচ্ছে না। কমিশনিংটা পর্যন্ত করা হয় না, এবং ওইখানে যে প্যারামিটারগুলা মিট করা হয় সেইগুলা 2021 সাল থেকে 2017 সাল থেকে আজ পর্যন্ত একদিনের জন্য প্যারামিটারগুলো কিন্তু মিট করতে পারে না। তাইলে এই অসম্পূর্ণ বা এই অসুস্থ সিইটিপি দিয়ে এই সেক্টর চলবে না। 2003 সালে সাভারে চামড়া শিল্প নগরী গড়ার উদ্যোগ নেওয়া হলেও কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের কাজ শেষ হয় প্রায় 19 বছর পর। এরপরও নানা কারণে ত্রুটি থেকে যায় তাতে। এই সিইটিপি ঠিক করতে যে টাকার প্রয়োজন তার সংস্থান নিয়ে অনিশ্চয়তায় ব্যবসায়ীরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
মানুষের জীবন বাঁচাতে গুলশান ১ নম্বরের শপিং কমপ্লেক্সটি সিলগালা করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় নগর ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। মেয়র আরও বলেন, বঙ্গবাজার কিংবা সিদ্দিক বাজারের মতো ট্র্যাজেডি রুখতেই এ পদক্ষেপ নেওয়া হয়। গুলশান ১-এর মার্কেটটি রাজুকের অনুমোদিত নয়। ব্যক্তি মালিকানাধীন কোনো ভবনে মৃত্যু ঝুঁকি থাকলে তা বন্ধ করার দায়িত্ব সিটি কর্পোরেশনের। ২ বছর আগে ফায়ার সার্ভিস এ ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে, সেই সাথে মার্কেটটি বন্ধ করতে সিটি কর্পোরেশনকে সুপারিশ করা হয়। আদালতে মামলা থাকায় এতদিন ব্যবস্থা নেওয়া যায়নি বলেও জানান মেয়র। একই সঙ্গে সিটি কর্পোরেশনের ৫টি মার্কেটের ৮টি ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলারও ঘোষণা দিয়েছেন আতিকুল ইসলাম। জান মালের স্বার্থে মৃত্যু ঝুঁকি এড়াতে আমাদেরকে এই ডিসিশনটা নিতে হয়েছে। আমি সবাইকে অনুরোধ করব আমাদেরকে সাহায্য করার জন্য, কারণ একটি মৃত্যু একটি পরিবারকে ধ্বংস করে দেয়, একটি আহত একটি পরিবারকে ধ্বংস করা দেয়। সুতরাং আমরা চাই না যেখানে সেই কোনো ধরনের দুর্ঘটনা ঘটুক, যেটি কিনা আমাদের জন্য একটি অসম্ভব চ্যালেঞ্জ হয়ে যেত। একদিকে পাহাড়, অন্যদিকে কাপ্তাই হ্রদের স্বচ্ছ নীল পানি। এমন দৃশ্য পর্যটকদের বিমোহিত করছে রাঙামাটির আসাম বস্তি কাপ্তাই সড়কে। পর্যটকদের আকৃষ্ট করতে এখানে তৈরি করা হয়েছে পর্যটন স্পট, ভিউ পয়েন্ট, নীলাম্বরী। সড়ক ও চারিপাশের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ছুটে আসছেন পর্যটকেরা। সড়কটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে বেশ কয়েকটি রিসোর্টও। আঁকাবাঁকা সড়কের এক পাশে দাঁড়িয়ে সবুজে মোড়া উঁচু নিচু পাহাড়, আর অন্য পাশে নয়নাভিরাম কাপ্তাই লেকের পানিতে আকাশের ছায়া। এমন নিসর্গের দেখা মিলবে রাঙ্গামাটির আসাম বস্তি কাপ্তাই সড়কে। পাহাড়ের গা বেয়ে 18 কিলোমিটার দীর্ঘ আঁকাবাঁকা রাস্তাটি এরই মাঝে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এলজিইডি থেকে সংস্কার কাজ প্রায় শেষ হওয়ায় রাস্তা ও চারিপাশের সৌন্দর্য দেখতে প্রতিদিনই সেখানে ছুটে যাচ্ছেন শত শত পর্যটক। পাহাড়ি রাস্তা হয়তো অনেক আছে, কিন্তু একপাশে লেক আর একপাশে পাহাড়, এই ধরনের রাস্তা বাংলাদেশে মানে আর খুব বেশি আর মনে হয় নাই। সবকিছু এখন গোছালো, একদম রেস্টুরেন্টগুলি প্রত্যেক কিছু মিলে অনেক সুন্দর। সড়কের এক জায়গায় দেখা মিলবে পর্যটন স্পট, ভিউ পয়েন্ট নীলাম্বরীর, যেখান থেকে নিরাপদে উপভোগ করা যাবে পাহাড় ও হ্রদের সৌন্দর্য। এরই মাঝে সড়কটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে বেশ কয়েকটি রিসোর্টও। রাস্তাটি রাঙ্গামাটির পর্যটনে নতুন মাত্রা যোগ করবে বলে আশা জানান রাঙ্গামাটির জেলা প্রশাসক। এদিকে পুলিশ বলছে, পর্যটকদের নিরাপত্তায় তারা সজাগ। অনেক মোবাইল টিম এখানে কাজ করে, তাছাড়া অন্যান্য সংস্থার লোকজন এখানে বিভিন্নভাবে ইন্টেলিজেন্স তারা কালেক্ট করে, এবং এরকম কোনো থ্রেট এ পর্যন্ত আমরা পাই নাই। আমরা আশা করছি যে যারা এখানে রাঙ্গামাটির সৌন্দর্য উপভোগ করতে আসে তারা নিরাপদে থাকবে। এই ধরনের রাস্তা তো আসলে খুবই রেয়ার বাংলাদেশে, এই ধরনের রাস্তা এই পাশ দিয়ে এখন বিকশিত হবে, আমার এটা ধারণা। 2018 সালে 50 কোটি টাকা ব্যয়ে সড়কটির সংস্কার কাজ শুরু করে এলজিইডি। আগামী মাসে কাজ শেষ হওয়ার আশা জানিয়েছে কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুদানের রাজধানী খার্তুম থেকে প্রায় 5000 মানুষকে আটক ও নির্যাতন করেছে দেশটির আধাসামরিক বাহিনী আরএসএফ। দেশটির মানবাধিকার সংস্থাগুলোর কাছে এর প্রমাণ রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আটক ব্যক্তিদের অমানবিক অবস্থায় রাখা হয়েছে বলেও দাবি করেছে সংস্থাগুলো। তারা জানায়, খার্তুমের বিভিন্ন এলাকা থেকে আটক হওয়া ওই ব্যক্তিদের মধ্যে অনেক যোদ্ধা থাকলেও তাদের প্রায় 3500ই নারী ও বিদেশি সহ বেসামরিক নাগরিক। তবে বেসামরিকদের আটক ও নির্যাতনের কথা অস্বীকার করেছে আরএসএফ। তাদের দাবি, শুধু যুদ্ধবন্দীদের আটক করা হয়েছিল এবং তাদের সাথে ভালো আচরণ করা হয়েছে। সুদানে 3 মাস ধরে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘাত চলছে। ভারী বৃষ্টিপাতের কারণে ভারত, চীন, জাপান সহ এশিয়ার কয়েকটি দেশে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। ভারতে এরই মধ্যে 145 জনের মৃত্যু হয়েছে। কয়েকটি রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চীন, জাপান, দক্ষিণ কোরিয়ার দুর্গত এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। ভারতে দিন দিন অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির। একদিনেই প্রাণ গেছে 34 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 145। সবচেয়ে খারাপ পরিস্থিতি রাজধানী দিল্লি ও হিমাচল প্রদেশে। বন্যা ও ভূমিধসে হিমাচলে মারা গেছে 91 জন। ক্ষতিগ্রস্ত 5000-এর বেশি পানি সরবরাহ প্রকল্প। দিল্লিতে 16 জুলাই পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। পাশাপাশি সেনা মোতায়েনের কথা ভাবছে রাজ্য সরকার।
এদিকে বন্যায় প্লাবিত উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ। আরও কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় 15 থেকে 17 জুলাই পর্যন্ত উত্তরাখণ্ডে দ্বিতীয় সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ সতর্কতা জারি রয়েছে উত্তরপ্রদেশেও। জলঢাকা ও তিস্তা নদীর পানি বাড়তে থাকায় পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলেও বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা করা হচ্ছে। সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার। এদিকে তীব্র বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে চীনের উত্তরাঞ্চলেও। প্রাণহানির পাশাপাশি অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার সকালে চংকিং প্রদেশের 2600 বাসিন্দাকে এবং এর আগের দিন সিচুয়ানের প্রায় 40,000 বাসিন্দাকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। কম্বোডিয়ার রাজধানী নমপেনেও প্রবল বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শহরটির 14টি অঞ্চল। বন্যার কারণে জাপানের কিয়োশু দ্বীপের 2টি এলাকা থেকে এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে 4,20,000 বাসিন্দাকে। তীব্র বৃষ্টিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের 4,000 বাড়িঘর। এদিকে বন্যার পানিতে ডুবে গেছে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের রাস্তাঘাট। বৃহস্পতিবার বাতিল করা হয়েছে ম্যানিলা বিমানবন্দরের কয়েকটি ফ্লাইট। আগামী কয়েকদিন দেশটির উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্বাসরুদ্ধকর ম্যাচে নাটকীয় জয় দিয়ে 2 ম্যাচের টি-20 সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। চাপের মুহূর্তে না ভেঙে সাহস ধরে রেখে সাফল্য আনতে পেরে উচ্ছ্বসিত তাওহিদ হৃদয়। পরিকল্পনা অনুযায়ী খেললে যে কোনো দলকে হারানো সম্ভব, বিশ্বাস এই ব্যাটারের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দর্শক উপস্থিতি চোখে পড়ার মতো। ম্যাচ উপভোগের সাথে প্রিয় দল বাংলাদেশকে সমর্থন যোগাতে দৃষ্টিনন্দন স্টেডিয়ামে আসেন ভক্তরা। দর্শকপ্রিয়তা ধরে রাখতে সিলেটে আরও ম্যাচ আয়োজনের আহ্বান শফিউল আলম চৌধুরী নাদেলের। টিকিট কালোবাজারি নিয়েও ব্যাখ্যা দিয়েছেন বিসিবি পরিচালক। দর্শক ক্রিকেটের প্রাণ। ক্রিকেটারদের অকণ্ঠ সমর্থন দিয়ে আত্মবিশ্বাস বাড়ানোর প্রাণপণ চেষ্টা করে যান ভক্তরা। সিলেটে ম্যাচ মানেই যেন দর্শকের পরিপূর্ণ গ্যালারি। লাক্কাতোরা স্টেডিয়ামে উপচে পড়া দর্শক উপস্থিতি উৎসাহ বাড়ায় ম্যাচ আয়োজনে। বিসিবি পরিচালকরাও এই স্টেডিয়াম নিয়ে গুরুত্ব দিচ্ছে বেশ। আন্তর্জাতিক ম্যাচ বেশি খেলানোর ইচ্ছা বিসিবি পরিচালকদের। 18,500 পর্যন্ত দেয়। যেমন আমরা গ্রিন গ্যালারিতে আরো বেশি টিকিট দিতে পারতাম, ওই জায়গায় আমরা প্রায় 1000-2 টিকিট আমরা কম ছাড়ি নিরাপত্তার স্বার্থে বা ক্রাউডটা যাতে কম হয়, দর্শকদের স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে। তো আরও বেশি করে যদি ম্যাচ আসে, আমি মনে করি দর্শকদের এই উন্মাদনাটা এভাবে হয়তো হবে না, কিছুটা কম হবে। দর্শক সমাগমের সাথে আছে বিড়ম্বনাও। টিকিট কালোবাজারির অভিযোগও ওঠে বারবার। এ নিয়ে বিসিবি পরিচালকদের কি ব্যাখ্যা? এটা বাস্তবতা, আপনারাও দেখবেন। আজকে খেলা হচ্ছে, 3 দিন আগে থেকে টিকিট বিক্রি আরম্ভ হয়েছে। 3 দিন আগে কাউন্টার ফাঁকা ছিল। ওই সময় কিছু সুযোগ সন্ধানী লোক, ধরেন একজন একাধিকবার গিয়ে হয় বা বিভিন্ন মাধ্যমে তারা হয়তো টিকিটটা সংগ্রহ করে নেয় কাউন্টার থেকে। আইন শৃঙ্খলা বাহিনীকেও আমরা বলি, কেউ যদি এই ধরনের কালোবাজারি করেন তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। বিশ্বকাপের আগে সিলেটে কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ দল। তামিম সাকিবদের প্র্যাকটিস ফ্যাসিলিটি বাড়াতে সর্বোচ্চটা দেওয়ার প্রতিশ্রুতি নাদেলের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উইন্ডিজের বিপক্ষে 3 দিনেই প্রথম টেস্ট জিতে নিয়েছে ভারত। ডমিনিকায় ইনিংস ও 141 রানের বড় জয়ে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল রোহিত শর্মার দল। তৃতীয় দিনেই টেস্ট শেষ করার তাড়া ছিল ভারতের। অভিষেক টেস্টেই জয়সওয়ালের 171 রানের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় স্কোর দান করায় টিম ইন্ডিয়া। কোহলির 76 রানে ভর করে 5 উইকেটে 421 রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। আজ উইম্বলডনে এক নারী এককের ফাইনালে মার্কেতা ভান্দ্রুসোভার বিপক্ষে লড়বেন ওন্স জাবির। 2 ফাইনালিস্টের কেউই এখন পর্যন্ত জিততে পারেননি কোনো গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। তাই জমজমাট এক লড়াই দেখার অপেক্ষায় টেনিস ভক্তরা। ফাইনাল শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। রাজধানীতে শুরু হলো 2 দিনের শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য উৎসব। শুক্রবার শিল্পকলা একাডেমির সঙ্গীত আবৃত্তি ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে শুরু হয় এই উৎসব। শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্যের প্রচার ও নতুন প্রজন্মের শিল্পীদের এ বিষয়ে আরও আগ্রহী করার লক্ষ্যে এ আয়োজন, জানান আয়োজকরা। ওডিসি নৃত্যের অপরূপ ভঙ্গিমায় পুরো মঞ্চ জুড়ে মোহনীয় এক একটি দৃশ্যের অবতারণা করছেন শিল্পীরা।
আর সেই মনোমুগ্ধকর পরিবেশনা প্রাণ ভরে উপভোগ করছেন মিলনায়তন ভর্তি দর্শক। এমনই অসাধারণ আবহে রাজধানীতে শুরু হলো শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য উৎসব। শিল্পকলা একাডেমিতে নৃত্যছন্দের দলীয় পরিবেশনার পর ছিল কত্থক, ভরতনাট্যম, মণিপুরী, গরীয় সহ নানা ঘরানার নৃত্যের দলীয় ও একক পরিবেশনা। এর আগে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসব উদ্বোধন করা হয়। উৎসবে অংশ নিচ্ছেন দেশবরেণ্য শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যশিল্পীরা। 15 জুলাই শনিবার বিকেল 5টায় শুরু হবে উৎসবের দ্বিতীয় ও সমাপনী দিনের অনুষ্ঠান। দুদিনের এই উৎসব সবার জন্য উন্মুক্ত। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।